সেই রাতে আমাদের মাদ্রাসায় কেউই ছিল না। পুরো মাদ্রাসায় আমি শুধু একাই ছিলাম, কারণ সময়টা ছিল ঈদের সময়। এই মাদ্রাসার ম্যাক্সিমাম ছাত্ররাই ঈদের টাইমে বাড়িতে যায়, কিন্তু আমার বাড়িতে যাওয়ার মতো তেমন কেউই ছিল না, যার কারণে ঈদের দিন আগ পর্যন্ত আমি মাদ্রাসায় থাকতাম। আমাদের মাদ্রাসার পাশেই ঈদগাহ ময়দান ছিল, আর হুজুরও ঈদের আগের দিনই চলে যেতেন। আমার তো কোথাও জায়গা ছিল না, যার কারণে আমি মাদ্রাসাতেই থাকতাম। এখানকার হুজুররা আমাকে সকলে অনেক বেশি ভালোবাসতেন। সেই রাতে মাদ্রাসায় একাই ছিলাম আমি। রাতটা ছিল চাঁদ রাত। চাঁদ রাত হওয়ার কারণে আমার মূলত খারাপই লাগছিল, কারণ সকলে ফ্যামিলির সাথে বাড়িতে বেড়াতে গিয়েছে। আমি হয়তো একাই এতিম ছেলে, যে কিনা মাদ্রাসায় একাই এরকম ভাবে থাকছি এই প্রথমবারের মতো। এর আগে আমার দাদি যখন বেঁচে ছিল, তখন আমি দাদির জন্য বাড়িতে যেতাম এবং বাড়িতে গিয়ে দাদির সাথে ঈদ করতাম। আমার চাচারা সব ঢাকায় থাকেন। এক চাচা অবশ্য বাড়িতে আছে, কিন্তু সেইখানে আমি যাই না দাদি মারা যাবার পর থেকেই। দাদি আমাকে ভীষণ ভালোবাসতেন। চাচারা গেলে অবশ্য এই একবেলা খেতে দিবে সর্বোচ্চ, তারপর কিরকম নাক ছিটকানি শুরু করে। দাদির ঘরটা এখনও আছে, তবে সেটা আমার যে ছোট চাচা আছে তারাই মূলত দখল করে রেখেছে। আর আমাদের ঘর তো একদম তালাবন্ধ, ওইখানে গেলেও বা কি, যার কারণে আমি এখানেই থাকি। ঈদের দিন আমার এখানেই মজা হয়। সকালবেলা সকল বন্ধুরা এখানে নামাজ পড়তে আসে, আর আশেপাশের হুজুররা সকলে আমাকে বেশ ভালোবাসে এবং জামা কাপড়ও দেয়। সব মিলিয়ে ঈদের দিন মোটামুটি দুপুর পর্যন্ত এখানে ভালোই কাটে। আমার আরেকটা বন্ধু আছে, ওই বন্ধুর সাথে ওদের বাড়িতে যাই ঈদের দিন বিকালে এবং আবার ফিরে আসি। তবে এবার আমার মনটা একটু বেশি খারাপ, কারণ এবার আমাকে তো মাদ্রাসায় একাই থাকতে হচ্ছে। তো সেই রাতের ঘটনা। আমি বেশ ভালোই বড় হবার কারণে আমার এখন একা একা থাকতে তেমন ভয় বা খারাপ লাগে না, যার কারণে মাদ্রাসায় আমি ওই রাতে একাই ছিলাম। রাত তখন 8টা কি 8:30 হবে। আমি খাওয়া দাওয়া শেষ করে বাসায় এসে, মানে মাদ্রাসায় যেখানে ঘুমাতাম সেখানে চলে আসলাম। আমি মূলত আমাদের মাদ্রাসারই পাশে একটা বাড়িতে লজিং খেতাম। সেটাও আমাকে আমার হুজুরই ঠিক করে দিয়েছিল, কারণ আমার খাবার তো কোথাও জায়গা নেই। আমি একজন এতিম ছেলে, যে এই কারণে আমি যে বাড়িতে খেতাম তারা আমাকে ভীষণ ভালোবাসতো। তারা বলেছিল অবশ্য যে আজকে থেকে যেতে। আমি বললাম না, হুজুর মাদ্রাসার দায়িত্ব আমাকে দিয়ে দিয়েছেন, সেহেতু মাদ্রাসায় আমি তালাম করেও আসিনি, যার কারণে আমি এখানে আজকে থাকতে পারবো না। আমি কালকে সকালবেলা একবার আসবো, হুজুর যখন আসবে আমি হুজুরকে সব বুঝিয়ে দিয়ে চলে আসবো। হুজুর সকাল সকালই চলে আসে, কারণ মাদ্রাসার সমস্ত কিছু গোছানো লাগে, যে এই কারণে। আমি বাড়িতে এসে আমার যে খাট ছিল সেই খাটে শুয়ে পড়লাম। আমাদের মাদ্রাসার পাশেই হচ্ছে মসজিদটা রয়েছে, মানে মাদ্রাসার মসজিদ। পুরো মাদ্রাসায় তখন আমি একা ব্যতীত আর কেউই নেই। সমস্ত ছাত্ররা ছুটিতে চলে গিয়েছে, আর গ্রামের মাদ্রাসা হবার কারণে এখানে তেমন কেউ থাকারও কথা না। আমি শুয়েছিলাম, আমার মনটা বেজায় খারাপ ছিল। খারাপ বলতে প্রচণ্ড খারাপ, কারণ সকলে যে বাড়িতে বেড়াতে গিয়েছে, একা আমিই হয়তো এই ঈদে এখানেই রয়েছি। সব মিলিয়ে ঘুম আসতে আসতে অনেকটা রাত হলো। তারপর আমি ঘুমিয়ে গেলাম। রাত কয়টা হবে আমি জানি না, তবে আচমকা একটা শব্দে আমার ঘুম ভেঙে গেল। মনে হলো কেউ গ্রিলটা খুলেও ভেতরে ঢুকেছে, কিন্তু আমি যখন আমার রুম থেকে বাইরে উকি দিয়ে দেখলাম যে না, কেউ তো নেই। তাহলে ভেতরে কে ঢুকলো? আমাদের মাদ্রাসার সাথে মসজিদটা আবার কানেক্টেড ছিল। মসজিদের গেটটা আমি একটু খোলা দেখলাম। এই গেটটা খোলাই থাকে, তবে আমি যেরকম রেখেছিলাম তার থেকে একটু বেশি খোলা দেখলাম, যার কারণে আমার খানিক সন্দেহ হলো। কারণ মাদ্রাসার গেট তো কেউ খোলার কেউ নেই, পুরো মাদ্রাসায় আমি একা। আর আমি যে রুমে থাকতাম সেই রুমে আমরা মোট 6 জন থাকতাম। 6 জনের কেউই নেই, তাহলে তো রুমের গেট খোলার কারোর কথা না। কে খুললো সেটা ভেবে আমি সামনের দিকে এগিয়ে গেলাম। আমি দেখলাম মাদ্রাসার সাইড পেরিয়ে একটু সামনে যেতেই মসজিদের ভেতরে কেউ একজন দাঁড়িয়ে নামাজ পড়ছে। প্রথমে দেখে আমার কিঞ্চিত সন্দেহ হলো, কারণ এই সময় মসজিদের ভেতরে ঢোকার তো কোনো মানে হয় না, বা মসজিদের গেট তো বন্ধ, তাহলে ঢুকলো কিভাবে? আমি সঙ্গে সঙ্গেই গেটটা চেক করলাম, দেখলাম গেট বন্ধ, কিন্তু এনারা এদিক দিয়ে ঢুকলো কিভাবে? আমি দেখলাম যে ওনারা নামাজ পড়ছেন, কিন্তু মসজিদের ফ্যান বন্ধ। ভাবলাম যে যেই হোক, নামাজ পড়ছে যেহেতু ফ্যানটা চালু করে দেই। সংখ্যায় ওনারা বেশ কয়েকজন ছিলেন। পাশে দুটো মহিলাকেও দেখা যাচ্ছিল, কারণ তারা মহিলার মতো জামা পরেছিল।
আমাদের মসজিদের যে ঘড়িটা আছে, ডিজিটাল ঘড়ি, সেই ডিজিটাল ঘড়িতে সেটা দেখা যাচ্ছিল। তখন সদ্য কেবল ডিজিটাল ঘড়ি এসেছে, আমাদের মসজিদে আগে ভাগে লাগিয়ে ফেলেছিল। তাতে মোটামুটি দেখা যাচ্ছে যে তারা বেশ খানিকটা লম্বা, এবং সবার সামনে যিনি নামাজ পড়াচ্ছেন তিনি প্রায় 7 ফুটের কাছাকাছি লম্বা। আমার কাছে এমনটাই মনে হলো। তখন আমার বয়স যতটুকু ছিল তাতে করে আমি সমস্ত কিছু বুঝি। আমি ফ্যানটা চালু করে দিয়ে বাইরে গেট চেক করতে আসলাম, যে কেউ আবার গেট খোলা রেখেছে কিনা বা আমার ভুল হয়েছে কিনা তালা লাগাতে। আমি খেয়াল করলাম কোথাও কোনো জায়গায় কোনো গেট খোলা নেই। পুরো মসজিদ মাদ্রাসার সমস্ত জায়গায় তন্ন করলাম। এসে দাঁড়িয়ে আছি, জিজ্ঞেস করব যে তারা কেন এখানে এসেছে এবং কিভাবে এসেছে, এবং এনারা ভেতরে প্রবেশ করলো কিভাবে। সব মিলিয়ে তাদেরকে জিজ্ঞেস করার জন্যই মূলত ওখানে বসেছিলাম আমি। কিন্তু তারা অনেক লম্বা নামাজের একটা বিরতি নিয়েছিল, মানে হচ্ছে নামাজ পড়ে যাচ্ছে, সিজদা অনেকক্ষণ পরপর দিচ্ছেন, আর নামাজ পড়তেও অনেক দেরি হচ্ছে। সম্ভবত অনেক বড় সূরা পড়ছে এই কারণে, কিন্তু তারা যে পড়ছে সেটা স্পষ্ট শোনা যাচ্ছে না। আমি অনেকটা দূরে দাঁড়িয়েছিলাম, আস্তে আস্তে মেবি পড়ছে। এই কারণে আমি ওইখানে মসজিদের পাশে বসে তাদের জন্য অপেক্ষা করতে লাগলাম যে তারা কখন নামাজ শেষ করবে। তাদেরকে জিজ্ঞেস করবো যে আপনারা কারা, এবং এত রাত্রেবেলা মসজিদের গেট খোলা নেই, আপনারা কিভাবে ঢুকলেন। ওইটা করতে করতে আমি যে কখন ঘুমিয়ে গিয়েছি আমি বলতে পারবো না। আমি যখন চোখ খুললাম দেখলাম পাশের মসজিদে ফজরের আজান হচ্ছে। আমাদের এখান থেকে পাশের মসজিদ খুব বেশি দূরে না, এই কারণে শোনা যাচ্ছিল, এবং সব মসজিদেই মাইক আছে। আমি ঘুম ভেঙে আশ্চর্য হয়ে গেলাম, কারণ আমি যেখানে বসে ঘুমিয়ে পড়েছিলাম আমি ঠিক সেখানেই আছি, কিন্তু যারা মসজিদের ভেতরে নামাজ পড়ছিল তাদের মধ্যে একজনকেও আমি দেখতে পেলাম না। আশ্চর্যের বিষয় যে আমি বসে ওইখানে শুয়ে পড়েছিলাম, কিন্তু আমি কাত হয়ে আমার মাথার নিচে একটা বালিশ রয়েছে, সেই সাথে একটা কম্বল রয়েছে। বালিশটা এত নরম ছিল, আমাদের মাদ্রাসায় কারোর কাছে এরকম সুন্দর বালিশ নেই। আর আমাকে যে চাদরটা দিয়ে ঢাকা হয়েছিল, এরকম সুন্দর এবং সুগন্ধিময় চাদর আশেপাশে কারোর কাছে তো থাকার কথা না। আর সব থেকে বড় আশ্চর্যের বিষয় হচ্ছে যে এই চাদর এবং বালিশটা আমাকে কে দিয়ে গেল এখানে। আমার সেটাই মূলত সারা দিন ভরে খটকা লাগছিল, পরের ঈদের দিন আর কি। যাই হোক, আমি উঠলাম, উঠে মসজিদে মাইকে আজান দিলাম। আজান দেওয়ার কিছুক্ষণ বাদে বেশ কয়েকজন মানুষ নামাজ পড়তে আসলেন। সবাই জানে যে এই মসজিদের চাবি বাইরের আরও অনেকে আছে তাদের কাছে থাকে, যেমন এই মসজিদের একজন সভাপতি আছে, ওনার বাড়ি এখানেই। মাদ্রাসা মসজিদ যেহেতু মসজিদের কমিটির সকলের কাছে চাবি থাকবে, তবে সবকিছু আমার কাছে দিয়ে গিয়েছিল। আজান দেওয়ার খানিকক্ষণ বাদে আমি গেট খুলে দিলাম। ওনারা ভেবেছিল যে মাদ্রাসায় কেউ থাকবে না, তবে সকলে যখন মাদ্রাসায় ভেতরে ঢুকে, মসজিদের ভেতরে ঢুকে দেখলেন যে আমি ওখানে বসে আছি, আমাকে সকল জিজ্ঞেস করলো যে তুমি বাড়িতে যাওনি। আমি তখন তাদের কাকে কি বলবো, আমার চোখ দিয়ে অঝরে পানি ছড়তে লাগলো। তেনারা দেখে বুঝলেন ওইখানে একজন ছিল যিনি আমাকে চিনতেন। উনি বলে উঠলেন যে ওর বাড়িতে কেউ নেই, ওর চাচারা সবাই ঢাকায় থাকে, এক চাচা আছে অবশ্য, তার কাছেও যায় না, মাদ্রাসাতেই আছে। এটা দেখে সকলে আমাকে সান্ত্বনা দিল, বলল ঈদের দিন অবশ্যই কিন্তু আমাদের বাড়িতে যাবা। তাই বলে নামাজ পড়া শুরু করলাম আমি। নামাজ পড়া শেষে সকলে চলে গেল। আস্তে আস্তে করে হুজুররা আসতে শুরু করলেন। ঈদগাহ মাঠের সমস্ত কার্যক্রম আগে থেকেই তৈরি করা ছিল। তারপর সকলে একে একে নামাজ পড়ার জন্য আসলেন। আমিও গোসল করে জামা কাপড় পরে সকলের সহিত নামাজ পড়ে নিলাম, এবং ঈদের নামাজ শেষ করে যখন আমার সকল বন্ধুরা আসলো তাদের সাথে কোলাকুলি করলাম, এদিক ওদিকে ঘোরাঘুরি করলাম, এবং সারাটা দিন মূলত আমার এইভাবেই কাটলো। এর বাড়ি ওর বাড়ি, মূলত এই বন্ধুরাই ওদের বাড়িতে নিয়ে যেত। আর ওই যে বললাম যে বাড়িতে লজিং খেতাম, সেই বাড়িতে গিয়েছিলাম। তো ওনারা সকলে আমাকে বেশ আদর করতেন, আমাকে জামা কাপড় কিনে দিয়েছেন, আবার ঈদের বকশিসও দিয়েছেন। সব মিলিয়ে আমার মূলত এদেরকে নিয়েই পরিবার। আমি যে একজন এতিম এরা আমাকে মাঝে মধ্যে বুঝতেই দেয় না। আমার মনটা ওই দিন ভালো ছিল সকলের এরকম ভালোবাসা দেখে। অন্য দিক দিয়ে আমার কাছে সারা দিন ভরে একটা জিনিস নিয়ে খটকা লাগলো, যে ওনারা কারা যারা কিনা মসজিদের ভেতরে নামাজ পড়তে এসেছিলেন। আমি একবার হুজুরের কাছ থেকে শুনেছিলাম যে মধ্যরাতে মসজিদ মাদ্রাসা খালি থাকলে সেখানে নাকি জিনেরা নামাজ পড়তে আসেন। তাহলে কি ওনারা জিন ছিল? পরের দিন বিকেলবেলা যখন বন্ধুদের সাথে বসেছিলাম, ঠিক তখন আমার এই কথাটা মনে হলো যে না, তাহলে নিশ্চয়ই ওনারা জিন ছিলেন, এবং গত রাতে আমি ওনাদেরকে না বুঝতে পেরে দিয়েই ওনাদের মূলত সম্ভবত নামাজে বিভ্রান্তি ঘটিয়েছি। এই কারণে ওনারা আমার উপর ক্ষিপ্ত নয়তো। সব মিলিয়ে আমি একটু ভয়ে ছিলাম, আর আজকে মাদ্রাসায় যেতেও আমি ভয় পাচ্ছিলাম, কারণ ওই যে
মসজিদের ভেতরে যে জেনারা গতকালকে নামাজ পড়েছে, এই বিষয়টা নিয়ে আমার বেশ খানিকটা খটকা লাগছিল। যদি আজকে এসে আমার গলা চিপে ধরে বা আমার কোনো ক্ষতি করে, এই সব বিষয় নিয়ে আমি একটু চিন্তিত ছিলাম। তবে কিছু করার নেই, আমাকে ওই রাতে মাদ্রাসায় ফিরতে হবে। হুজুর আমাকে মাদ্রাসার দায়িত্ব দিয়ে রেখেছেন, তো সেহেতু মাদ্রাসায় যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। ওই দিন রাত্রেবেলা আমি যে বাড়িতে লজিং খাই, সেই বাড়িতে খাওয়া দাওয়া করে তারপর বাড়ির দিকে মানে মাদ্রাসার দিকে যাচ্ছিলাম। মূলত হচ্ছে ওই দিন খাওয়া দাওয়া একটু বেশি হয়ে গিয়েছিল, যেহেতু ঈদের দিন ছিল এবং সকলেই বেশি বেশি করে খাইয়েছে। আমি ভাবলাম যে আজকে তাড়াতাড়ি না গিয়ে একটু বেশি হাঁটাচলা করে তারপরে যাব। আমি হাঁটতে হাঁটতে আমাদের ওই মাদ্রাসার পাশেই একটা নদী ছিল, সেই নদীর পাড়ে চলে গেলাম। নদীর পাড়ে বসে বেশ খানিকটা সময় কাটালাম। মাদ্রাসায় একা একা গিয়ে কী করবো সেটা ভেবেই আর কি। এদিকে ওদিকে ঘোরাঘুরি করে মাদ্রাসায় যাবার পথে একটা শুনশান রাস্তা পড়ে, দুই পাশে কোনো বাড়িঘর দোর নেই, আর শুধুমাত্র বন জঙ্গল আর মাঠের ফসলি জমি। এর আশেপাশে কোনো বাড়িঘর দোর নেই। আমার অবশ্য ওই দিক দিয়ে নিয়মিত যাতায়াত, আমার যেতে কোনো সমস্যা হয় না। আমি হাঁটছিলাম, এই মুহূর্তে হঠাৎ করেই সেই পুরানো আম গাছটার কাছে যখন আসলাম, আম গাছটা বিশাল আকৃতির এবং বেশ বড়। টুপ করে আম গাছের ওপর থেকে বেশ কয়েকটা আম মাটিতে পড়ল। পাকা আম আমার খেতে খুব ভালো লাগে, আর ওই সময়ে পাকা আমের সিজন ছিল। আমি সঙ্গে সঙ্গেই আম দুটো কুড়ালাম, কুড়িয়ে দেখলাম বেশ ভালো এবং মিষ্টি। খেতে খেতে আসছি, ঠিক তখনই পেছন থেকে কেউ একজন আমার নাম ধরে ডাক দিল, বলল, আশরাফুল। আমি তখন বললাম, কে? পিছনে তাকাতে আমি কাউকে খেয়াল করলাম না। আশ্চর্য হয়ে আমি এদিক ওদিক ঘোরাঘুরি করে আবার বাড়ির দিকে রওনা দিলাম, কিন্তু আবার নামটা ভেসে আসলো, আশরাফুল। এবার আমার নাকি অন্যরকম একটা ঘ্রাণ ছুটে আসলো। এই ঘ্রাণটা খুবই পুরাতন এবং গতকাল রাত্রে সম্ভবত ওই চাদরটা থেকে এই ঘ্রাণটা আসছিল। চাদরটা আমি খুব যত্ন করে আমার বিছানার কাছে রেখে দিয়েছি। চাদরটা কি তাহলে গতকালকে জিনেট আমাকে দিয়েছিল? এসব ভাবছিলাম, তখন আমার বুকের মধ্যে একটা বাড়ি দিয়ে উঠল, যে কে রাখছে আমাকে এরকম ভাবে। আচমকা আমি খেয়াল করলাম আমার সামনে 4 জন লোক দাঁড়িয়ে আছে। 4 জন বলতে সঙ্গে একটা মহিলাও আছে। তার মুখে হিজাব পরা এবং নাকাব দেওয়া, এবং তার শরীর বেশ খানিকটা লম্বা এবং স্বাভাবিক মেয়ে মানুষের থেকে অনেকটা বড়। যে 4 জন লোক ছিল তারাও বেশ বড়। তেনারা আমার দিকে এগিয়ে আসলেন। আমি ভয়ে ভয়ে এক পা করে পিছনে পিছোচ্ছিলাম, কিন্তু তাতে করে কোনো লাভ হচ্ছিল না, কারণ তারা যে আমার সাথে আমার সঙ্গেই আসছিল। আমি একটু ভয় পেয়ে গলাটা একটু খুক নিয়ে বললাম, কি যে আপনি কে এবং আমার কাছে কি চাচ্ছেন? আপনারা কারা? আমি কোনো ক্ষতি করিনি আপনাদের, আর আমাকে দয়া করে মাফ করে দিবেন। ওনাদের মধ্যে থেকে একজন লোক এগিয়ে আসলেন। তার মুখে পাগড়ি জাতীয় এক ধরনের জামা দিয়ে তার মুখটা ঢাকা ছিল। তিনি সেটা সরালেন। সঙ্গে সঙ্গে খেয়াল করলাম তার মুখে লম্বা দাড়িগুলো একদম বুক পর্যন্ত উঠে এসেছে। আর এত সুন্দর চেহারার মানুষের আগে আমি কখনো দেখিনি। তিনি আমাকে বললেন যে, আশরাফুল, তুমি কোথায় যাচ্ছ? আমি তখন বললাম, জি আমি মাদ্রাসায় যাচ্ছি। আপনারা কারা? আপনাদেরকে তো ঠিক চিনলাম না, এত রাত্রেবেলা আমার পথ আগলে দাঁড়িয়েছেন। তখন তিনি বললেন যে, শোনো আশরাফুল, গতকালকে তোমাকে আমরা দেখেছি মসজিদের ভেতরে। ঈদের দিন রাত্রেবেলা তুমি একা মসজিদের ভিতরে কি করছিলে? তখন আমি বললাম যে, আমার তো বাড়িঘর দূর কিছু নেই, আমার বাবা মা মারা গিয়েছে অনেক আগে, দাদির কাছে মানুষ হয়েছি, এই জন্য ঈদের দিন কোথাও যাওয়ার জায়গা নেই, এই জন্য মসজিদের ভেতরে ছিলাম। তেনারা বলে উঠলেন, আমরা তো ভেবেছিলাম ওই মসজিদ মাদ্রাসার ভিতরে কেউ নেই, আর স্বাভাবিক পর্যায়ে ঈদের দিন সাধারণত কেউ থাকে না, কিন্তু তুমি ছিলে, আর তুমি আমাদেরকে দেখে ফ্যানটা অন করে দিয়েছিলে, যার কারণে আমরা বাতাসে বেশ খানিকক্ষণ আরাম করে নামাজ পড়তে পেরেছি। এটা আমাদের কাছে খুব ভালো লেগেছে, এই জন্যই আমরা মূলত তোমার কোনো কিছু করিনি। সাধারণত কোথাও যদি কোনো মানুষ থাকে আমরা সেখানে যাই না, কিন্তু গতকালকে দেখলাম যখন তুমি ফ্যানটা অন করে দিয়ে অপেক্ষা করে বসেছিলে আমাদেরকে এটা জিজ্ঞেস করার জন্য যে আমরা মসজিদের ভিতরে কিভাবে ঢুকলাম, তখন তোমাকে দেখে আমাদের খুব মায়া হয়েছিল। এটাই আন্দাজ করেছিলাম যে হয়তো তোমার যাইবার জায়গা নেই। তবে আশরাফুল, আমরা তোমাকে সাহায্য করতে চাই, তুমি আমাদেরকে কালকে উপকার করেছ। আমি তখন ভয়ে ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বললাম যে, আপনারা কারা? তখন তেনারা বললেন যে, আমরা জিন, আমরা একটা কাফেলা নিয়ে এদিক দিয়ে যাচ্ছিলাম। ঠিক তখন এই মসজিদে আমরা নামাজ পড়ার জন্য দাঁড়ালাম। আমরা প্রথমে ভেবেছিলাম যে এই সময় মসজিদে কেউ থাকবে না, কিন্তু
তুমি হয়তো সন্দেহবশত এখানে চলে এসেছিলে এবং পরবর্তীতে আমাদের গরম লাগবে ভেবে তুমি ফ্যানটা অন করে দিয়েছিলে। এই কারণে আমাদের তোমাকে খুব ভালো লেগেছে। পরবর্তীতে যখন জানতে পারলাম যে তুমি একজন এতিম এবং আজকে সারা দিন তোমার উপর নজর রেখেছিলাম আমরা, সব মিলিয়ে রাত্রে ছাড়া তো আমরা বের হই না, এই জন্য রাত্রেই তোমার সঙ্গে দেখা করতে এসেছি। তোমার ভয় পাবার কোনো কারণ নেই, আমরা তোমার কোনো ক্ষতি করব না। আমরা খুব ভালো এবং খুবই সম্মানিত জিন এবং আমরা মুসলিম জিন। তুমি এসব বিষয় নিয়ে ভয় পেও না। আজকে থেকে আমরা তোমার সঙ্গে আছি এবং আমরা তোমার বন্ধু, তুমি বন্ধু মনে করতে পারো আমাদেরকে। তখন আমার বিশ্বাস হচ্ছিল না যে একদল জিন আমাকে তাদের সাহায্য নেওয়ার জন্য বলছে, মানে তাদেরকে আমি উপকার করেছি শুধুমাত্র ফ্যানটা চালু করে। এটা তো স্বাভাবিক একটা বিষয়, যে কেউ থাকলে আমি সেটাই করতাম। আমি তাদেরকে তাই বললাম। তেনারা বললেন যে আমরা আজকে সারাদিন তোমাকে দেখেছি, তুমি বেশ ভালো এবং ভদ্র ছেলে, তুমি মিথ্যা কথা বলো না, সব মিলিয়ে সবার সাথে ভালো আচরণ করো এবং তোমার মতো ছেলে আমরা আসলে খুব পছন্দ করি। এই কারণে তোমার কাছে আমরা এসেছি। শোনো আশরাফুল, তুমি কোনো কিছু নিয়ে দুঃখবোধ অথবা ভয় পেও না। তুমি এখন মাদ্রাসায় যাও, আমরা আবার তোমার কাছে আসব। আর আজকে রাত্রেবেলা আমরা তোমাদের মসজিদে নামাজ পড়তে আসব। তখন তুমি জেগে থেকো, হ্যাঁ? আর না হয় তোমাকে গিয়ে আমরা ডাক দিব। তখন ওনারা আমার চোখের সামনে থেকে গায়েব হয়ে গেল। আমি আশ্চর্য হয়ে গেলাম। একটু সামনে এগোতেই আমার বুকের ধড়ফড়ানি যেন আরো বেড়ে গেল, কারণ ওনারা যে জিন এটা বুঝতে এবং স্বাভাবিক হতে তো আমার কিছুটা সময় লাগবে। আমি সামনে এগোলাম, মাদ্রাসার গেট খুলে ভেতরে প্রবেশ করলাম। ঘরের দরজা জানলা সব বন্ধ করে দিয়ে বিছানায় কাচুমুচু করে শুয়ে পড়লাম। ওনারা যেহেতু বলে গিয়েছে যে ভয় পাবার কোনো কারণ নেই, তবুও আমার কেমন যেন ভয় লাগছিল। আমি ঘুমিয়ে পড়লাম কিভাবে জানি না, তবে ভয়ে ভয়ে হয়তো ঘুমিয়েছিলাম। পরবর্তীতে যখন আমার ঘুম ভাঙলো, সম্ভবত ভূমিকম্প হচ্ছিল এরকম একটা স্বরে কেউ আমাকে ডাক দিল। সর্বপ্রথম ভূমিকম্প স্বপ্নে দেখছিলাম, কিন্তু পরবর্তীতে যখন আমার চোখ খুলল, আমি সত্যি সত্যি দেখে অবাক হলাম। আমি খেয়াল করলাম একটা মেয়ে আমাকে ডাকছে। মেয়েটার মুখে নাকাব দেওয়া, মেয়েটার গা থেকে অদ্ভুত রকমের একটা মিষ্টি সুঘ্রাণ আসছে। পাশাপাশি তার চোখ দুটো দেখা যাচ্ছে, কারণ আমি লাইট জ্বালিয়ে ঘুমিয়েছিলাম। আমি যখন চোখ খুলে তাকে দিকে তাকালাম, দেখলাম একদম নীল বর্ণের বিড়ালের চোখ যেরকম থাকে ঠিক সেরকম এক ধরনের চোখ। চোখ দুটো দেখেই ভয় পাবার মতো বিষয় আচমকা, তবে অনেক সুন্দর। আমি উঠে খাটের এক কোণে চলে গেলাম। মেয়েটার মাথায় হিজাব পরা ছিল এবং শুধুমাত্র তার চোখগুলো দেখা যাচ্ছিল। সে আমাকে ডাক দিতেই আমি উঠে পড়লাম। আমি তখন বললাম, আপনি কে এবং এখানে কেন? তিনি আমাকে বললেন, আমার বাবা তোমাকে ডাকছেন, তুমি তাড়াতাড়ি চলো। আমি বললাম, আপনার বাবা মানে? আপনি ভিতরে কিভাবে আসলেন? মহিলা নাকি মেয়ে বোঝা গেল না, তবে কণ্ঠ শুনে মনে হচ্ছে যে ইয়াং মেয়ে। আমি তাকে বললাম যে আপনার বাবা কে এবং আপনি কে? তিনি বললেন যে আমি একটা জিন আর আমার বাবাও একটা জিন। সেহেতু গতকালকে সম্ভবত আপনি আমার বাবার। আমার আর বুঝতে বাকি রইল না। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, উনি কোথায়? তখন মেয়েটি বলল, উনি মসজিদের ভেতরে আছে, আপনাকে ডাকছেন, আপনি আসুন। তারপর আমি উঠলাম, উঠে চোখ মুছতে মুছতে যখন সেখানে গেলাম, গিয়ে খেয়াল করলাম তিনি আমার জন্য মসজিদের মাঝখানে বসে আছেন মহড়া করে, মসজিদের লাইট জ্বালানো। আমি ভেতরে গেলাম। ভেতরে যাওয়ার পর তিনি আমার দিকে নতুন কাপড়ের একটা ব্যাগ এগিয়ে দিলেন, সাথে বেশ কিছু খাবার এবং মিষ্টি। তিনি আমাকে বললেন যে এটা তোমার জন্য আমরা নিয়ে এসেছি, দেখো তো তোমার পছন্দ হয় কিনা। আমি দেখে বললাম যে জামাটা খুব সুন্দর, এরকম সুন্দর জামা এর আগে আমাকে কেউ উপহার দেয়নি। আপনাদের সবাইকে ধন্যবাদ, কিন্তু আপনারা আমার জন্য এতটা কেন করছেন? সেই মুরব্বী লোকটা আবার বলে উঠলেন যে তোমাকে আমার ভালো লেগেছে এবং আমাদের ভালো লেগেছে। তুমি কি আমাদের ওখানে যাবে, আমাদের ওইখানটা ঘুরে দেখতে? যদি যাও তাতে করে আমি খুশি হব এবং গেলে তোমার প্রতি অতিথি আপ্যায়নে আমাদের কোনো ত্রুটি থাকবে না। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে হুজুর, আমি যাব। তাকে দেখতাম একটা হুজুরের মতোই লাগছিল। তিনি আমাকে বললেন, তুমি আমাকে আব্বাজি বলে ডাকতে পারো, আমার মেয়ে ছেলেরা সকলে এই নামেই ডাকে, তুমি চাইলে সেটা নামে ডাকতে পারো। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে আব্বাজি, আপনি যেহেতু বলেছেন তাহলে ঠিক আছে। তারপর যে মেয়েটি আমাকে ডাক দিয়েছিল সেই মেয়েটি আচমকা তার মুখের নাকাব সরিয়ে ফেলল। আমি তার দিকে তাকিয়ে থতমত হয়ে গেলাম, কারণ মেয়েটির চেহারা ছিল অসম্ভব রকমের সুন্দর। এরকম সুন্দরী মেয়ে এর আগে আমি কখনো দেখিনি। আমার কাছে এত ভালো লাগলো যে আমি মিষ্টি খেতে খেতে তার দিকে হা করে তাকিয়ে আছি। মেয়েটিও মিষ্টি খাচ্ছিল, এই জন্যই তার নাকাবটা সরিয়েছিল। মিষ্টিটা মুখে দিয়ে তার নাকাবটা আবার তুলে ফেলল।
আমার কাছে এত ভালো লাগছিল যে আমি মিষ্টি খাওয়া বন্ধ করে দিলাম। তেনারা তখন বললেন যে কি ব্যাপার বাবা, মিষ্টি খাওয়া বন্ধ করলে কেন, ভালো হয়নি? আমি তখন বললাম এরকম স্বাদের এবং ভালো মিষ্টি এর আগে আমি কোনোদিন খাইনি। তখন তিনি আমাদেরকে বললেন যে তুমি এক কাজ করো, এই পোশাকটা পরে আসো, আজকে তোমাকে আমাদের দুনিয়ায় নিয়ে যাব, আমরা যেখানে থাকি সেখানে নিয়ে যাব তোমাকে। আশা করি তোমার জায়গাটা পছন্দ হবে এবং তুমি সেখান থেকে আর আসতে চাইবে না। আমি তখন বললাম যে সেখান থেকে আসতেও তো আমার হবেই, কারণ আমি একজন মানুষ আর আপনারা জিন, আর আমার জগৎ এখানেই, আমাকে নিশ্চয়ই এখানেই থাকতে হবে। আর কিছুদিন পরে আমি হাফেজ হয়ে যাব এবং সব মিলিয়ে আমাকে কিন্তু আবার এখানেই ফিরে আসতে হবে। তখন তিনি আমাকে বললেন আচ্ছা ঠিক আছে, তুমি যাও, জামাটা পরে আসো, আশা করি জামাটা তোমার হবে। আমি নিজের রুমে এসে জামাটা পরে নিলাম। জামাটা ছিল অনেকটা আগেরকার আমলের রাজা বাচ্চারা যেরকম জামা পরতো ঠিক অনেকটা সেই রকম, তারাও অনেকটা ওইরকম জামাই পরেছিল, তবে একটা মুসলিম ক্যাটাগরি, যেমন নবাবরা যেরকম জামা কাপড় পরতো ঠিক সেরকম জামা কাপড়। আমি জামাটা পরে নিলাম। আমাকে এত দুর্দান্ত লাগছিল দেখতে, আমি দেখতে খুব সুন্দর ছিলাম ছোটবেলা থেকেই, কিন্তু এই জামাটা পরে যে আমাকে এত ভালো লাগবে সেটা আমি বুঝতে পারিনি। আমি সেই জামাটা পরে তখন যখন মসজিদের ভিতরে আসলাম তখন সকলে দেখে বলল বাহ মাশাআল্লাহ, তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে। তারপর তেনারা আমাকে নিয়ে বাইরে বের হলেন, আমাকে বললেন যে আজকের রাতে তোমাকে আমাদের ওইখানটা ঘুরিয়ে দেখাবো এবং তুমি বলবে যে জায়গাটা কেমন। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে। আমি তাদের সঙ্গে চলে গেলাম। তেনারা একটা বাহনে করে এসেছিলেন। বাহনটার আকার আকৃতি আমি আসলে ঠিক বলে বোঝাতে পারবো না, অনেকটা গোল এবং চৌকোনা আকৃতির মতো। এরকম আকৃতির বাহনের আগে আমি কখনো দেখিনি। তার ভেতরে চড়ে বসলাম। আমার পাশে সেই মুরব্বী জিনটা দাঁড়িয়ে বসে আছে, তার পাশে আরো দুটো জিন, আর এই কোণার দিকে আমি, সামনের দিকে মেয়েগুলো বসে আছে, মানে যে মেয়েগুলো ওনাদের সাথে এসেছিলেন, এবং ওনারা নাকি কাফেলাতে এই যন্ত্রতে করেই যায় এবং ওনারা অসংখ্যবার মদিনাতে গিয়েছে তাদের করার জন্য, উমরা করার জন্য। সব মিলিয়ে তারা আমাকে একটা জায়গায় নিয়ে গেল, যে জায়গায় খুব বড় বড় মিনার রয়েছে। মানে সর্বপ্রথম যখন আমি সেই জায়গায় প্রবেশ করলাম, মিনারগুলো দেখে আমার কাছে অদ্ভুত লাগলো, কারণ এরকম মসজিদের মিনার এর আগে আমি শুধুমাত্র টিভিতে দেখেছি বিভিন্ন জায়গায়। আমি তখন বললাম এটা কোন জায়গায়? ওনারা তখন বললেন যে এটা তুমি চিনবা না, এটা বললেও তুমি হয়তো জানবা না, পৃথিবীর কোন এক প্রান্তে আছে, তবে উত্তর জর্ডানের কোন একটা জায়গায় আমরা থাকি এবং এখানেই আমাদের আদি নিবাস। আমরা মাঝে মধ্যেই বিভিন্ন জায়গা দিয়ে যাতায়াত করি, পুরো বিশ্বে আমরা ভ্রমণ করি, আমরা আলোর গতিতে ছুটতে পারি। এই কারণে পুরো বিশ্ব ভ্রমণ আমাদের কাছে কোনো বিষয় নয়। তবে কিছু বিষয় আছে, সেটা হচ্ছে আমাদের কিছু শত্রু আছে যারা কিনা আমাদের ক্ষতি করার চেষ্টা করে। আমি যখন সেখানে প্রবেশ করলাম দেখলাম বেশ মরুভূমি পেরিয়ে ওই বড় শহরটা আসলো, যে শহরে বড় বড় মিনার আকৃতির বিশাল আকৃতির বিল্ডিং রয়েছে এবং যে মসজিদ রয়েছে মসজিদের ভিতরেও অসংখ্য মিনার রয়েছে এবং এত চমৎকার করে মসজিদটা তৈরি করা যে তার দিকে তাকিয়ে আমার জন্য একদম চোখ ছানাবড়া হয়ে যাচ্ছিল। খানিকক্ষণ বাদে ওরকম মিনার আকৃতির একটা বড় বিল্ডিং এর সামনে আমরা নামলাম। সেখানে নামার পর দেখলাম চারিদিকে শুধুমাত্র সাদা রঙের বিল্ডিং, অন্য কোনো কালার নেই, শুধুমাত্র সাদা আর সাদা। যে গাছগুলো লাগানো রয়েছে সেই গাছের পাতা সবুজ না হয়ে সম্পূর্ণ হলুদ বর্ণের। ওনারা বলল যেখানে সমস্ত পাতাই হলুদ বর্ণের হয়ে থাকে এবং সমস্ত ফল গাছ বলো, সমস্ত কিছু। অদ্ভুত অদ্ভুত কিছু ফলও আমাকে দেখালেন, যে ফলগুলো গাছে ঝুলে আছে। ভেতরে প্রবেশ করতে করতে দেখলাম রাস্তার দুই ধারেই সেই ফল গাছগুলো লাগানো এবং তার মধ্যে ফল ধরে আছে। আমি আরেকটা সামনে এগিয়ে গেলাম। 4টা সিঁড়ি উপরে উঠতেই বিশাল আকৃতির একটা হল রুমের ভেতরে আমাকে নিয়ে বসানো হলো, আর বাকি সকলে একে একে তাদের নিজেদের কক্ষে চলে গেলেন সিঁড়ি পার হয়ে। পাশেই সিঁড়ি রয়েছে উপরে ওঠার জন্য। হল রুমে বসার পর আমি অপেক্ষা করছি। আশপাশ দিয়ে অনেক জিন ঘোরাফেরা করছে। তারা যে জিন তা আমি জানি, কারণ এটা জিন নগরী এবং জিনেরা এখানে বসবাস করে। জিনেদের প্রযুক্তি খুবই আপডেট। আমরা যেটাকে লিফট বলি, ওরা সেটা অনেকটা নিজেদের মতো করেই চলে যেতে পারে ইশারা দিয়েই। এটাই আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে। বহুতল ভবনে উঠতে ওদের লিফট লাগে না, ওরা চাইলে নিজেরাই একা একাই উঠতে পারে। আমি বেশ খানিকক্ষণ সেখানে বসে থাকার পর দুজন দাসী এসে, দাসী টাইপেরই মনে হলো, আমার কাছে মনে হচ্ছিল যে আমি কোনো রাজ দরবারে বসে আছি। তখন সেই মেয়েটা আসলো, এসে বলল যে আপনি নিশ্চয়ই ক্ষুধার্ত, অনেকক্ষণ কিছু খাননি, কিছু খেয়ে নিন। মেয়েটা এবার পুরোপুরি তার মুখের নাকাবটা সরালো। আমি সত্যি এবার তাকিয়ে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। এরকম সুন্দরী মেয়ে আমি কখনো দেখিনি। তিনি আমাকে বললেন কি দেখছেন?
আমি তখন বললাম, আপনাকে দেখছি, এত সুন্দর মেয়ে কখনো দেখিনি তো, এই জন্য। তিনি তখন বললেন, কি বলছেন? আমার বড় বোন আর বান্ধবীদেরকে দেখলে তো আরো সুন্দরী বলবেন। আমি তো এখানকার কম সুন্দরী একজন পরী বা জিন যেটাকে বলেন। আমি বললাম যে আপনাকে দেখেই আমার চোখ ছানাবড়া হয়ে যাচ্ছে, আর কোনো কিছু দেখার প্রয়োজন হয়তো হবে না। মেয়েটা কিঞ্চিত লজ্জা পেয়ে বলল যে আব্বা হুজুর আপনাকে বলেছেন যে এখান থেকে আপনাকে সমস্ত কিছু ঘুরিয়ে দেখাতে। আপনি যদি ঘুরিয়ে দেখতে চান তাহলে আমাকে সঙ্গে আপনাকে নিয়ে যেতে পারি। আমি তখন বললাম যে আমি তো ঘুরতে এসেছি, তবে আব্বাজি কিছু বলবেন না? তিনি তখন বললেন যে তিনিই তো বলেছেন, চলুন। তারপর আমরা হাঁটতে হাঁটতে 4-5টা সিঁড়ি পেরিয়ে নিচে নামলাম। সিঁড়িগুলো ছিল খুব প্যাঁচানো এবং অদ্ভুত ধরনের ডিজাইন। এরকম ডিজাইনের সিঁড়ি বা ঘর এর আগে আমি কখনো দেখিনি। আমি যখন নিচে নামলাম, নিচে নেমে আশ্চর্য হয়ে গেলাম। এত বড় ফুলের বাগান এবং এত ফুলের সমারোহ এর আগে কখনো দেখিনি। সব থেকে বড় কথা হচ্ছে ফুলের সুঘ্রাণগুলো ছিল অদ্ভুত। মেয়েটি তার যে বোরকা জাতীয় পোশাক ছিল সেটা খুলে এসেছে। তার পরনে ছিল এক ধরনের গোলাপি রঙের খুবই সরু সুতার কাজ দিয়ে তৈরি করা এক ধরনের বড় জামাটা ফুলে আছে। তার পিঠে অদ্ভুত রকমের এক সৌন্দর্য ভর করেছে। নানান প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। এরকম জায়গা আমি আমার বাপের জন্মে কোনোদিন দেখিনি। তিনি আমাকে সমস্ত কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলেন আর বলছিলেন যে এই জায়গাগুলো খুব সুন্দর এবং খুব সুন্দর জায়গা, দেখো তো তোমার পছন্দ হয় কিনা বা এরকম জায়গা কখনো দেখেছো কিনা। আমি তখন বললাম যে আমার বাপের জন্মে এরকম জায়গা কোনোদিন দেখেছি কিনা আমি জানি না। জায়গাটা আসলে খুবই অদ্ভুত সুন্দর। এটা তোমরা তৈরি করেছো তাই না? মেয়েটি তখন বলল, হ্যাঁ আমরা তৈরি করেছি। তোমাদের কাছে নিশ্চয়ই এরকম ফুলের বাগান নেই? আমি তখন বললাম, না, ফুলের বাগান তো দূরের কথা, আমার কাছে ঠিকঠাক মতো ঘরই নেই আর ফুলের বাগান। মেয়েটি তখন বলল, তুমি খুব দুঃখী থাকো সবসময়, তোমার মন খারাপ থাকে, এটা আমি বুঝতে পারি। আব্বাজি তোমাকে বলেছে তোমার কথা, যে তুমি খুবই আপসেট থাকো সবসময়। এটা নিয়ে অবশ্য আমার খুব খারাপ লাগে, তোমার কেউ নেই সেটা ভেবে। তারপর আমি বললাম যে না, আমার খারাপ লাগে না, আপনাদের এসব বিষয় নিয়ে চিন্তা করতে হবে না। তাই বলে মন খারাপ করে আমি পানির দিকে তাকাতেই আশ্চর্য হয়ে গেলাম, কারণ সোনালী রঙের মাছ, এরকম মাছ আমি খুব কম দেখেছি বলতে টিভিতে দেখেছি, তবে আমাদের বনাঞ্চলে বা আমাদের বাড়ির আশেপাশে কখনো দেখিনি। উনি তখন বললেন, আমাদের এখানে অনেক রঙের মাছ আছে, সোনালী মাছ আছে, নীল মাছ আছে, ওই যে দেখো ভেসে বেড়াচ্ছে। এই সমস্ত কিছু আমার কাছে সবকিছু আশ্চর্য মনে হচ্ছিল এবং অনেকটা স্বপ্নের মতো মনে হচ্ছিল। আমি কি স্বপ্ন দেখছি নাকি বাস্তবে এটা সম্ভব? সবকিছু দেখা শেষ করছিলাম, প্রায় সন্ধ্যা লেগে আসলো। আমাদের ওইখানে সাধারণত পশ্চিম দিকে সূর্য অস্ত যায়, কিন্তু এই সাইডে দেখা যাচ্ছে যে দক্ষিণ দিকে সূর্য অস্ত যাচ্ছে। আমি বললাম, এটা এদিকে কেন, এদিকে হবে না? উনি তখন বললেন যে এদিকেই সূর্য অস্ত যায় এবং এটাই আমাদের এখানকার নিয়ম। সব মিলিয়ে আমরা মাটি থেকে অনেকটা উপরে থাকি তো, এই জন্য সূর্য আমরা অনেকটা পর্যন্ত দেখতে পাই। বেশ খানিকক্ষণ পর রাত হলো, আকাশে তারাগুলো বেশ বড় বড় করে ফুটে উঠলো, মেঘগুলো খুব কাছাকাছি মনে হচ্ছিল। আমি মেয়েটার পাশে বসে আছি। মেয়েটা চুল ছেড়ে দিয়েছে, বাতাসে তার চুল উঠছে, এত দুর্দান্ত লাগছে দেখতে, আমি আসলে বলে বোঝাতে পারবো না। আমি প্রথম দেখায় মেয়েটার প্রেমে পড়ে গিয়েছি, সেটা কি মেয়েটাকে বলা ঠিক হবে? অবশ্যই ঠিক হবে না, কারণ মেয়েটা একটা জিনের মেয়ে আর আমিটা একটা সাধারণ মানুষ। সব মিলিয়ে আমি তার সাথে অবশ্য খারাপ কোনো কিছু করতে পারি না, বা এটা বলতেও পারবো না কোনোদিন হয়তো। সন্ধ্যার দিকে তিনারা আমাকে ঘরের ভিতরে নিয়ে গেলেন। সকলে একসঙ্গে বসে খেতে বসলাম, কারণ খাবার জায়গাটা ছিল, ওদের নিয়ম ছিল যে সকলে একসঙ্গে বসে খাবে, মানে ওই বাড়িতে যেসব জিনেরা থাকে সকলে একসঙ্গে খাবে। সারাদিন আমি বাইরে কোনো মানুষ দেখলাম না, মানুষ বলতে এখানে তো কোনো মানুষ থাকবে না, জিনেরা থাকবে। আশেপাশে কিছু দেখতে পেলাম না, কিন্তু যখনই সন্ধে লাগলো তখন আমি আশ্চর্য হয়ে গেলাম, কারণ এরকম আশ্চর্য জিনিস আমি কখনো দেখিনি। আর সব থেকে বড় বিষয় হচ্ছে, আমি যখন এখানে এসেছিলাম তখন ছিল হচ্ছে রাত, আচমকা দিন হয়ে গেল, এটা দেখে আমার অবাক হচ্ছিলাম। মেয়েটা আমাকে বলেছে আমাদের এখানকার সময়টা একটু অদ্ভুত রকমের চলে, রাতটা একটু তোমাদের এখান থেকে ভিন্ন হবে। সব মিলিয়ে আমি পৃথিবীর অন্য প্রান্তে আছি, এটা আমাকে বুঝতে হবে। জর্ডানের ব্যাপারে অনেকবার শুনেছি, কিন্তু আমি যা পূর্ব জর্ডানের ওপরের দিকে আছি সেটা তো আমার মাথাতেই ছিল না। সকালে খাওয়া দাওয়া শেষ করে আমরা গার্ডেনের ওইখানে বসলাম। আমাকে নিয়ে সকলে ভালো ভালো কথা বলছিল যে আমি ভালো ছেলে, আমি সমস্ত কিছু। কিন্তু আমার মন খারাপ ছিল, কারণ এরকম ভালোবাসা বা আদর এর আগে কারো কাছ থেকে কখনো পাইনি, যে আমাকে এতখানি সম্মান দিয়ে এখানে বড় সিংহাসনে বসানো হয়েছে।
এখানের কাঠের যে চেয়ারগুলো ছিল সেগুলো ছিল বেশ বড় আকৃতির এবং খুব অদ্ভুত আকৃতির, যা আমাকে অবাক করেছে। আমি সেখানে ওই দিন থাকলাম এবং রাত্রেবেলা ঘুমাতে গেলাম। তিনি আমাকে বললেন যে তোমাকে এসব বিষয় নিয়ে চিন্তা করতে হবে না, মাদ্রাসার সমস্ত কিছু আমরা সামলে নিব। তুমি আমাদের এখানে সপ্তাহখানিক থাকবে এবং সপ্তাহখানিকের মধ্যে তোমার বাড়ি যাওয়া নিষেধ, ঠিক আছে? আমাদের এখানে আত্মীয়তা গ্রহণ করো। আমি তখন বললাম, জি আচ্ছা ঠিক আছে, আপনাদের উপর তো কোনো কথা বলতে পারবো না, আপনারা আমাকে এখানে নিয়ে এসে এত আদর যত্ন করছেন। আমিও যেতে চাই না, কারণ এখানে আমার খুব ভালো লেগেছে এবং সব মিলিয়ে এখানকার পরিবেশ আমাকে মুগ্ধ করেছে। আপনারা খুব ভালো জিন, তাই না? তখন ওরা হেসে দিল, বলল কি যে আমরা ভালোর জন্য ভালো, খারাপের জন্য খারাপ। কেউ যদি আমাদের সঙ্গে খারাপ করে বা আমাদের ক্ষতি করতে চায় তাহলে তাদেরকে আমরা ছাড় দিই না। তুমি একমাত্র ভালো ছেলে যে কিনা আমাদের ভালোর কথা বিবেচনা করেছে এবং তোমাকে আমার ভালো লেগেছে। ওদিক দিয়ে তুমি একজন কোরআনের হাফেজ হতে চলেছ, আর কিছুদিন পরে হয়তো তোমাকে পাগড়ি দিবে। এটা ঠিক না বলো? আমি তখন বললাম, জি ঠিক। তখন তিনি আমাকে খাওয়া দাওয়া শেষ করে এখানে বসিয়ে গল্প করলেন সারা রাত প্রায়। আমি আশেপাশে অসংখ্য জিন দেখতে পেলাম যারা কিনা আকাশে উড়াউড়ি করছে এই রাজ্যের চারপাশে, বা তারা যে কাবিলায় থাকে সেই কাবিলার চারপাশে। সকলেই এখানে এরকম ভাবেই থাকে, তেনারা তাই বললেন। বেশ খানিক্ষণ সেখানে গল্প করে আমি যে কখন এখানে ঘুমিয়ে পড়েছি বলতে পারবো না। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমি একটা নরম বিছানায় শুয়ে আছি। বিছানাটা এত নরম যে তার ভিতরে ঢুকে যাচ্ছিলাম। তারপর যখন ঘুম ভাঙলো, আমার উপরে একটা অদ্ভুত চাদর আর মাথার নিচে অদ্ভুত রকমের বালিশ, খুবই নরম। ঘুম থেকে ওঠার পর মেয়েটা দেখি আমার দিকে তাকিয়ে বসে আছে। আমি আচমকা সরে গেলাম, বললাম যে আপনি এখানে? মেয়েটি তখন বলল যে না, আপনাকে দেখছিলাম। আমি তখন বললাম, আমাকে দেখার কি আছে? মেয়েটি তখন বলল, আমার বাড়িতে তো আর এ মানুষ প্রতিদিন প্রতিদিন আসে না, এই জন্য মানুষকে কখনো দেখিনি আমি এরকম ভাবে সরাসরি, এই জন্য তোমাকে দেখছিলাম। আর তুমি দেখতে খুব সুন্দর। কোথায় বরঞ্চ আমি ওকে এই কথা বলবো তা না, ও আমাকে এই কথা বলছে যে আমি দেখতে নাকি সুন্দর। মেয়েটি আমার দিকে আসলে ডেভেলপ করে তাকিয়েছিল, আমার ভীষণ লজ্জা লাগছিল। আমি তখন তাকে বললাম যে তোমাকে বলেছে? মেয়েটি তখন বললাম যে হ্যাঁ বলেছেই তো, আপনি বেশ সুন্দর, আপনাকে আমার বেশ ভালো লাগে। এই কথা বলতেই মেয়েটি লজ্জায় কিঞ্চিত সরে গিয়ে এখান থেকে বেরিয়ে গেল। মেয়েটির নীল চোখ আমার কাছে এত ভালো লাগতো যে বলে বোঝাতে পারবো না। প্রায় 4-5 দিন আমি এরকম ভাবেই ওখানে কাটিয়ে ফেললাম। 4-5 দিন যে কোভাবে কেটে গেল আমি কিছু বলতে পারবো না, কারণ চারিদিকে শুধুমাত্র সৌন্দর্য এবং নানা ধরনের খাবার এবং সব মিলিয়ে সকলের আচরণ আমার কাছে এত ভালো লাগলো, আমার কাছে মনেই হচ্ছিল না যে আমি একজন এতিম ছেলে। 5ম দিনের মাথায় ওরা আমাকে মাদ্রাসায় নামিয়ে দিয়ে গেল। ততদিনে দেখলাম মাদ্রাসায় সকলে ফিরে চলে এসেছে। আর মাদ্রাসায় ফেরার পরে হুজুর আমাকে কিছু বলেনি, তবে একটা জিনিস বললেন যে কি রে আশরাফুল, তোর আচার আচরণ কয়েকদিন এত পরিবর্তন দেখছি কেন? আমি তখন হুজুরকে কি বলবো যে আমি 5 দিন এখানে ছিলাম না? তার মানে কি ওরা আমার পরিবর্তে কোনো জিনকে এখানে রেখেছিল? আমার কাছে সেটাই মনে হচ্ছিল। আমি মাদ্রাসায় প্রায় এরকম ভাবে আরো 4-5 দিন থাকলাম এবং বুঝতে পারলাম যে সত্যিই একটা জিন ছিল আমার এখানে। কারণ আমি যে বাড়িতে থাকতাম সেই বাড়িটা, আমি যখন বাড়িতে যাই, বাড়িতে গিয়ে দেখি বাড়ির সমস্ত কিছু একদম নতুনের মতো চকচক করছে। আমার চাচা আমাকে ডেকে বললেন, কিরে আশরাফুল, তুই তোর ঘর ঠিক করার জন্য এত টাকা পেলি কোথায়? আর ঘর ঠিক করলিও বা কখন? চাচা সারাদিন মাঠে থাকেন, সম্ভবত ওই কারণেই উনি দেখতে পাননি যে ঘর ঠিক হয়েছে কিভাবে। তবে আমি যখন ঘরের কাছাকাছি গেলাম তখনও মেয়েটা আমার সঙ্গে ছিল। মেয়েটা আমাকে বলল যে এটা আমার বাবা করিয়েছেন, তোমার থাকার কোনো জায়গা নেই, ঘরটা ভেঙে পড়ে যাচ্ছে। তোমার আব্বা থাকাকালীন সময় ঘরটা তৈরি করেছিল, তবে খুব একটা মজবুত ছিল না, এই জন্য আমার আব্বা এই কয়েকদিনে জিনেদেরকে দিয়ে তোমার ঘরটা পাকা করিয়ে ফেলেছে। দেখো তো তোমার পছন্দ হয় কিনা। আমি সত্যি অবাক হচ্ছিলাম। ঘরের নির্মাণ কাজ তখনও কমপ্লিট হয়নি, চারিদিক দিয়ে ইট দিয়ে তুলেছে সবে মাত্র, উপরে চাল বসাতে হবে আর সমস্ত কিছু করতে হবে। জিনেরা দিনের বেলাতে এসে সমস্ত কিছু করেন, আর কিছু কর্মী জিন আছে যারা কিনা রাত্রেবেলা বাকি কাজ সম্পন্ন করেন। দিনের বেলা শুধুমাত্র এটা করেন যাতে করে কেউ বুঝতে না পারে যে কোনো জিনেরা সেটা করে, এবং রাত্রেবেলা বাকি কাজ সম্পন্ন করেন। মানুষজনরা দেখেন যে অল্প একটু কাজ হয়েছে, পরের দিন সকালবেলা উঠে দেখে যে অনেকখানি কাজ হয়ে গিয়েছে। ওই মেয়েটা বলল, পরি মেয়েটা, যে আর 1 সপ্তাহ কাজ করলে তোমার বাড়ির কাজ সম্পন্ন হয়ে যাবে, তারপর তোমার আর বাড়ি নিয়ে কোনো কিছু চিন্তা করতে হবে না। তুমি যে একজন এতিম, তোমার ঘর নেই, সেটা নিয়েও তোমার ভাবতে হবে না, তুমি এখানে এসেই থাকতে পারবে। আর খাবার দাবার সেগুলো নিয়ে তুমি চিন্তা করো না, আমার আব্বার সমস্ত কিছু দেখে নিবে। তুমি আমার আব্বার মন জয় করেছ, সে তো তোমাকে
আমার আব্বা সমস্ত কিছু দিবেন। এরকম করে সপ্তাহখানিক আরও কেটে গেল। মাঝখানে মেয়েটা প্রায় দিনই আমার সঙ্গে দেখা করতে আসতো। আমি যখন একা উদাস বসে থাকতাম আমাকে বলতো যে তুমি মন খারাপ করে কেন বসে আছো। একদিন বিকেলবেলা আমি আমার বন্ধুদের সঙ্গে বসে আছি, বন্ধুরা সকলে চলে গেছে খেলতে, আমাকে কেউ নেয়নি। আমি বললাম না রে, যাবো না, আমার ভালো লাগছে না, মায়ের কথা খুব মনে হচ্ছিল। ঠিক তখন আমি খেয়াল করলাম যে মেয়েটি আমার পাশে এসে বসে আছে, আমি একদমই টের পাইনি। ও আমাকে বলল, কি ব্যাপার, তুমি কান্না করছো কেন? আমি তখন বললাম যে কান্না করার অনেকগুলো কারণ থাকতে পারে, আমার আসলে কিছু ভালো লাগছে না। ও তখন বলল, এসব বিষয়ে তুমি চিন্তা করো না, আমি আছি না তোমার পাশে। সবসময় মেয়েটা আমাকে সবকিছু নিয়েই সাহায্য করত। ততদিনে আমার বাড়ির কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। আমার চাচারা আমাকে বলতে লাগলো যে এই বাড়িতে কিভাবে করলি। যেনারা সেটারও অল্টারনেটিভ একটা ব্যাকআপ রেখেছে। তেনারা এক এজেন্সি সেজে আমার কাছে এসেছে এবং আমার চাচাদেরকে আশ্বাস দিয়েছেন, বিশ্বাস করিয়েছেন যে কোনো এজেন্সি থেকে টাকাগুলো ও পেয়েছে। যেভাবেই হোক তারা বুঝিয়েছে এবং আমার চাচারা আমাকে দেখে হিংসা করতে লাগলো, কারণ তাদের থেকে খুব সুন্দর এবং বড় বাড়ি আমি করেছি এবং দোতলা এত সুন্দর বাড়ি আমাদের পুরো এলাকায় কেন, আমাদের পুরো জেলার ভিতরে হয়তো নেই, এত সুন্দর করে একটা বাড়ি তৈরি করে দিয়েছে। তারপর আমি এরকম করেই আমার দিনগুলো সুন্দরভাবে কাটছিল। ম্যাক্সিমাম দিনই ওই জিন মেয়েটা আমার সঙ্গে দেখা করতে আসতো এবং একটা পর্যায়ে একদিন এমন একটা ঘটনা ঘটলো যা কিনা আমি সত্যি আশা করিনি। আমি নিজে থেকে যদি করতাম তাহলে সেটা হয়তো বেশ ভালো ছিল এবং চমৎকার ছিল, তবে এটা আমি আশা করিনি। ওই রাতটা ছিল হচ্ছে আমার হাফেজি সমস্ত সম্পূর্ণ শেষ করার ওই রাত ছিল এবং ওইটাতে আমি হাফেজি মানে ওই দিনকে আমি ইয়াদ দিয়ে সম্পূর্ণভাবে পাগড়ি নেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। আর কিছুদিন পরেই আমাকে পাগড়ি পরিয়ে মাদ্রাসা থেকে বিদায় করে দেওয়া হতো সার্টিফিকেট সহকারে। তো আমি বেশ খুশি ছিলাম। মেয়েটি তখন ওই রাত্রেবেলা আসলো। এসে আমি এবং মেয়েটি আমাদের মসজিদের পাশে একটা জায়গা ছিল, ফাঁকা জায়গা, ওইখানটা সাধারণত দেখা যেত না কেউ বসে থাকলে। আমি বসেছিলাম মেয়েটার সঙ্গে। মেয়েটা আচমকা আমার কপালে একটা চুমু খেলো যা কিনা আমার কাছে ছিল আশ্চর্য এবং সম্পূর্ণ সীমানার বাইরে। তারপর ও আমাকে জড়িয়ে ধরে বলল যে আশরাফুল, আমি তোমাকে সত্যি খুব ভালোবেসে ফেলেছি। এটা কেন হয়েছে আমি জানি না, তবে তোমার সরলতা, তোমার সততা এবং তোমার কেউ নেই এটা দেখে আমার এত পরিমাণ খারাপ লাগতো যে কবে কবে যে তোমার প্রেমে পড়েছি আমি সেটা বলতে পারবো না। আশরাফুল, তুমি আমাকে ফিরিয়ে দিও না। আমি তখন সঙ্গে সঙ্গে মেয়েটিকে সারিয়ে দিলাম, বললাম যে দেখো, আমি আজকে যা বা যত কিছু করেছি সবই তোমার বাবার কারণে হয়েছে, আমি নিশ্চয়ই এটা করতে পারবো না। তুমি আমাকে ভালোবাসো ঠিক আছে, আর এটা আসলে কোনোদিন সম্ভব হবে না। তোমার বাবা যদি জানতে পারে তাহলে বিষয়টা খুব খারাপ হবে এবং আমি এটা মানতে পারবো না। দয়া করে তুমি এখান থেকে চলে যাও, আমার সঙ্গে আর কখনো দেখা করতে এসো না। আমি মূলত ভয়ে ছিলাম যে আব্বাজি আমাকে দেখে যদি কোনো খারাপ কিছু বলে বা খারাপ কিছু মন্তব্য করে, এসব বিষয় নিয়ে আমি খুব ভয়ে ছিলাম। ভয় থাকাটা কি স্বাভাবিক না? কারণ আব্বাজি আমাকে এত সাহায্য করেছে, এমনকি আমার পড়াশোনা, খাওয়া দাওয়া সমস্ত কিছু তিনিই চালিয়েছেন। এর মাঝখানে আব্বাজির সঙ্গে পরিচয় হওয়ার 1 বছর প্রায় কেটে গিয়েছে। আমার বয়স তখন 20 কি 21 হবে। এই টাইমটাতে আমাকে এত কিছু তিনি দিয়েছেন এবং এত ভালোবাসেন তিনি আমাকে। আব্বাজির সঙ্গে নিশ্চয়ই আমি কোনো খারাপ আচরণ বা আমি কোনো খারাপ কোনো কিছু করতে পারবো না। তার একমাত্র মেয়ে, তার কোনো ছেলে মানে মেয়ে ছিল সে একাই, আর বাকি সমস্ত ছিল ছেলে মানে জিন। তো তার একমাত্র মেয়েকে আমি নিশ্চয়ই এমন কোনো খারাপ কাজে রাখতে পারবো না যে যার কারণে আমার জন্য তিনি খারাপ অনুভব করেন। মেয়েটি বারবার আমার কাছে আসতে শুরু করলো দিন রাত্রে থেকে। আমি তাকে একদিন খারাপ ব্যবহার করে তাড়িয়ে দিলাম। বললাম যে তুমি কি চাচ্ছ আমার কাছে বলো তো? আমি তো তোমাকে বলেই দিয়েছি যে তোমার আব্বা এইটা মানবেন না, আর আমি কখনোই এই বিষয়টা মেনে নিতে পারবো না যে তোমার আব্বাজিকে ধোঁকা দিব, আমি কখনোই পারবো না। তখন তিনি বললেন যে তুমি আমাকে কেন ফিরিয়ে দিচ্ছ? আমি 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 তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো না বলো? তুমি সত্যি আমাকে ভালোবাসো সেটা আমি জানি এবং এটা আমি বিশ্বাসও করি। তখন আমি বললাম না, আমি তোমাকে ভালোবাসি না, কিন্তু আমি যে তাকে খুব ভালোবাসি সেটা আমি জানতাম। তারপর ওকে ওই রাত্রেবেলা তাড়িয়ে দিয়ে আমার এত পরিমাণ খারাপ লেগেছিল যে বলে বোঝাতে পারবো না সেই রাতের কথা। আমি গুমড়ে গুমড়ে নিজের মতো করে বালিশের মধ্যে কেঁদেছিলাম। পরের দিন সকালে স্বাভাবিকভাবে আমার দিন কেটেছে, কিন্তু সন্ধ্যার পরে যে এরকম একটা আশ্চর্য ঘটনা ঘটে যাবে আমি জানি না। আমি তখন বাড়িতেই থাকতাম, কারণ আমি মাদ্রাসা থেকে কিন্তু আমার পড়াশোনা শেষ হয়ে গিয়েছে, জাস্ট খালি পাগড়িটা নিয়ে আমি এখান থেকে বেরিয়ে যাব। তো
তখন আমি আমার ঘরের বারান্দায় বসেছিলাম। বারান্দায় বসে আমি মাঝে মধ্যেই বাইরের দিকে তাকিয়ে থাকতাম। আমার বাবা মার কবর আমার বাড়ির পাশেই দেওয়া, তো কবরের দিকে আমি তাকিয়ে থাকতাম। আর আমার দাদির কবর ওইখানে দিয়েছি আমি, কারণ বাড়ির বাইরে দিলে হয়তো আমার খারাপ লাগতো। তো আমি তাদের কাছে বিচার দিতাম যে আমাকে এত কষ্ট কেন তুমি রেখে গেলে, এত কষ্ট কেন দিচ্ছ আর কি। তো সব মিলিয়ে মেয়েটিকে যে আমি ভালোবাসতাম সেটার কোনো বলার অপেক্ষা ছিল না, কারণ সে একটা জিন হওয়া সত্ত্বেও আমাকে এত পরিমাণ ভালোবেসেছে, আর আমি তাকে কেন ভালোবাসবো না। আমি যখন পেছনের দিকে ঘুরলাম আমি খেয়াল করলাম আব্বাজি এবং তার পেছনে সেই পরি মেয়েটি দাঁড়িয়ে আছে। আমার বুকের ভিতরে একটা আচমকা বাড়ি মেরে উঠল। তখন আব্বাজি আমাকে বললেন যে তুমি এটা কি কাজটা ঠিক করেছ? আমি তখন বললাম জি আব্বাজি, আমি কি করেছি? আমি তো তেমন কিছু করিনি, আমাকে মাফ করবেন যদি কোনো ভুল করে থাকি। তখন তিনি বললেন তুমি তো ভুল করেছই, তুমি অনেক বড় একটা ভুল করেছ। পেছনে মেয়েটাকে দেখে আমার সত্যি অবাক লাগলো যে ও এখানে কেন, ও কি তাহলে? আবার ঢেকুর গিলতে শুরু করলাম। তখন আব্বাজি আমাকে বললেন যে আমি সমস্তটা জানি, আর শোনো আমার মেয়ে তোমাকে পছন্দ করে, এটা ও আমাকে সাহস করে বলেছে, কিন্তু তুমি আমার মেয়েকে গ্রহণ করনি, এই জন্য তোমার শাস্তি হবে। আমি তখন বললাম যে আমি আপনাকে অনেক সম্মান করি এবং আপনার সম্মানের ওপর দিয়ে আমি কোনো কিছু করব না, এই কারণেই মূলত ওকে আমি ফিরিয়ে দিয়েছি। তখন আব্বাজি আমাকে বলল যে এটা ভালো করনি, তবে তোমাকে জামাই হিসেবে মেনে নিতে আমাদের কোনো সমস্যা নেই। তোমার মতো একজন সৎ, নেক, আল্লাহর বান্দা, হাফেজ এবং কোরআনের পাখিকে আমার নিজের ছেলে বলে স্বীকৃতি দিতে কোনো বাধা নেই আমার। সব মিলিয়ে আজকে রাতেই তোমাদেরকে আমরা বিয়ে দিব। তারপর আমি তো বেশ খুশি ছিলাম। ও তখন সঙ্গে সঙ্গেই এসে আমার হাতটা ধরল, আমিও তার হাতটা শক্ত করে ধরলাম। যদি আব্বাজি আমার সামনে না থাকতেন তাহলে ও নিশ্চয়ই আমাকে সত্যি জড়িয়ে ধরতো, এটা আমি 100% বিশ্বাস করি। তারপর আব্বাজি ওখান থেকে চলে গেল পাশের রুমে। আমি যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটাই, ও আমাকে জড়িয়ে ধরে আমার ঠোঁটের সঙ্গে ওর নরম ঠোঁটটা রেখে এত জোরে একটা চুমু খেলো যে আমি নিঃশ্বাসই নিতে পারছিলাম না। বেশ খানিক্ষণ পরে আমাকে ছেড়ে দিল। তারপর ও আমার হাত ধরে বাইরে বেরিয়ে নিয়ে আসলো আর কি, ভেতরের রুমে নিয়ে আসলো। আমার ঘরটা এত সুন্দর করে তৈরি করা ছিল যে এই সুন্দর ঘর দেখলে যে কেউ অবাক হবে। তারপর ওই রাতেই ওদের নিয়মে কয়েকজন জিনকে ডাকা হলো। ডাকার পরে ওই সুন্দরী পরি মেয়েটার সঙ্গে আমার বিয়ে দেওয়া হলো এবং ওই রাতেই আমাদের ওইখানে বাসর হলো। সব মিলিয়ে সেই রাতের পর থেকে আমার জীবন বদলে গিয়েছিল। যে রাতে প্রথম দিন আমি মাদ্রাসাতে একা ছিলাম এবং তারপর এই জিনের মেয়েটাকে বিয়ে করার পর থেকেই আমার জীবনে আর কোনো কিছু পেছনে ফিরে তাকাতে হয়নি। ওই দিনকার পরবর্তীতে অনেক সময় কেটেছে এবং আমরা এখন পর্যন্ত সুখে শান্তিতেই আছি এবং আমাদের বাড়িতেই আছি। আমরা এখানে থাকি। আমার চাচারা জেনেছে যে আমি বিয়ে করেছি, কিন্তু আমার বউকে তারা দেখেনি কখনো, কারণ আমি নিজে থেকে দেখতে দেইনি, কারণ হুজুরের বউকে তার দেখবে না কেউ। আমি কি করি, কোথায় থাকি, এসব বিষয়ে আমার চাচারা অনেক কৌতূহল, কিন্তু তারা মূলত এসব বিষয়ে কখনোই কোনো কিছু জানেন না, বা জানবেও বা কিভাবে। আমি তো নিজে থেকেই তাদেরকে কোনো কিছু বলিনি। ম্যাক্সিমাম টাইমই আমি বাড়ির ভেতরে থাকি না, আর থাকলেও তারা টের পায় না। আমি যদি বাইরে না বের হই তাহলে তো টের পাবে না। তো সব মিলিয়ে এলাকার সকলেই আমাকে নিয়ে কৌতূহল। আমি ওইখানে থাকি, আর বেশিরভাগ সময় আমার শ্বশুর বাড়িতে, মানে ওই জিনেদের এলাকায় ওইখানে থাকি, এবং আমার যাতায়াত এরকমভাবেই চলছে। মাঝখানের বছর সময় কেটে গিয়েছে, আমার একটা সন্তান হয়েছে। সন্তানটা এত সুন্দর যা কিনা আপনারা দেখলে চমকে যাবেন। আমি অবশ্য কাউকে দেখাতে চাই না, তবে আমার জীবনের ঘটনাটা আপনাদেরকে এই কারণে বললাম কারণ আমি একজন এতিম ছেলে ছিলাম এবং তারপর থেকে আমার জীবনটা এমনভাবে বদলে গিয়েছে যা কিনা আমার সত্যিই খুব আশ্চর্য লাগে যে আমি কিরকম ছিলাম আর এখন কেমন আছি। এই পৃথিবীতে যেমন ভালো জিন আছে তেমন খারাপ জিনও আছে। জিনেরা কারোর ক্ষতি করে না বা কারোর কাছে আসতে চায় না, কিন্তু আপনি যদি জিনদেরকে কোনোদিন উপকার করেন না, সেই জিন আপনার সে উপকারের প্রতিদান সারা জীবন দিয়ে যাবে। সেহেতু কখনো কোনো প্রাণী রূপে যদি কোনো কিছু দেখেন তাহলে তাকে কোনো ক্ষতি করবেন না, কারণ আমি এখানে থেকে যতটুকু জেনেছি যে জিনেরা প্রাণীর বেশ ধরে থাকতে বেশি পছন্দ করে। প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কাছে যদি কোনো ঘটনা থাকে আমাদেরকে লিখে জানাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস এবং ফেসবুক পেজের ঠিকানা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এতক্ষণ কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে ছিলাম এবং আপনারা দেখছেন দ্য মেগাবক্স প্রাইম। মেগাবক্স প্রাইমের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং
খুব দ্রুত আমাদেরকে 100K সাবস্ক্রাইবার পৌঁছাতে সাহায্য করে থাকুন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কারোর জীবনের ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।